এই যেমন এই রাসেল বলেন, বিল্লা বলেন, এখানে আমি রুমা আছি, আওয়ামী লীগটা আসলে আমাদের দল, মানে বাংলাদেশের মানুষের দল। এটা কোনো কিংস পার্টি কোনো কালেই ছিল না, এবং এটা মানে ওরকম জায়গা থেকে কখনো আসেনি। মুসলিম লীগের বিরুদ্ধে, মুসলিম লীগের কারা ছিল, তারাই ছিল এলিট শ্রেণী সমাজের। তার বিপরীতে দাঁড়িয়ে আওয়ামী লীগ কিন্তু একেবারেই সাধারণ লোকের দল, এবং এই জন্য প্রতিটা মানুষ ওন করে, মানে তার চিন্তা ভাবনার প্রতিফলন ঘটে, এবং বিভিন্ন জায়গার নেতৃস্থানীয় তারাই কিন্তু সেই জায়গাটা থেকেই, যার ফলে আওয়ামী লীগকে এরা ব্যান্ড করে, মানে হচ্ছে হাস্যকর। পাকিস্তান সরকার চেষ্টা করেছিল, এরপরে জিয়াউর রহমানের মানে প্রত্যক্ষ মদদে 1975 সালের 15ই আগস্ট কিভাবে মানে একদম ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপর এরশাদ চেষ্টা করেছে, খালেদা জিয়া চেষ্টা করেছে, 2004 সালের 21শে আগস্টের কথা আমরা ভুলি নাই। আর এখন মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূসের তো নিজেরই কোনো ঠিক নেই, প্রত্যেকে কিছু বিদেশি নাগরিক, তারা এসে শুধুমাত্র আওয়ামী লীগ না, দেশের সার্বভৌমত্ব, দেশের সংবিধান, দেশের স্বাধীনতাকে নিয়ে তারা আসলে নয়ছয় করছে। এবং দেশ বিক্রি, বিক্রি খুবই সস্তা একটা শব্দ, আমরা আসলে অসংখ্যবার শুনেছি, তো শুনতে ভালো লাগে না, তারপরে বলতে বাধ্য হচ্ছি যে প্রকৃত অর্থেই আসলে দেশ বিক্রির প্রক্রিয়া এখন চলছে, যেটা আসলে এতদিন মানুষ একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত, যেটার বাস্তব প্রতিফলন আমরা আসলে এখন দেখছি। মানে যেই জুজুর ভয় এতদিন মানুষকে দেখানো হচ্ছে, সেই জুজু বর্তমানে হচ্ছে প্রধান উপদেষ্টা। হ্যাঁ, প্রধান উপদেষ্টাকে পাঠানোই হয়েছে আসলে ওনাকে নোবেল পুরস্কারে ভূষিত করে তাকে তৈরি করা হয়েছে এর জন্য, শুধুমাত্র আজকে বাংলাদেশের পরিস্থিতি তৈরি করার জন্য। এবং আপনি দেখবেন যে প্রত্যেকে বিদেশি নাগরিক। আলী রিয়াজ একটা পল সায়েন্সের ইউনিভার্সিটির প্রফেসর, সে চলে গিয়েছে বাংলাদেশের সংবিধান রচনা করতে, ফিরেও এসেছে আবার 270 দিনের তত্ত্ব। এবং আমি বিল্লা, আপনি একটু যদি ওনার আর্টিকেল, রিসার্চ আর্টিকেল গুলোতে যান, আমি সেদিন বুঝে দেখলাম যে আমি ভেবেছি যে সংবিধান নিয়ে হয়তো ওনার কাজটা যাচ্ছে, একাধিক কাজ আগে করেছে, তা আমি এরকম কিছু আসলে খুঁজে পাইনি। আমি খুঁজে শুধু তার ব্যাপারে একটা ব্যাপার পেয়েছিলাম রুমা আপা, সেটা হচ্ছে গিয়ে তার রিসার্চের কাজের ব্যাপারে আলী রিয়াজের একটাই পেয়েছি, সেটা হচ্ছে সে তার ইউনিভার্সিটির এক ছাত্রীকে যৌন হয়রানি করেছিল, সেটা নিয়ে একটা মিটু বেরিয়েছিল এবং খুব আলোচিত হচ্ছে। এই একটাই তার ব্যাপারে আমি থিসিস পেপার পেয়েছি। আমি তার কিছু লেখা পড়ছি, মানে ওই গবেষণার কাজে পড়তে হয় তো, তার একটা ভালো কিনা জানি না পরিচিত বইয়ের নাম হলো গডস উইলিং, আল্লাহর ইচ্ছা। ওই আপনার জিয়াউর রহমান যে সংবিধানে বিসমিল্লাহ যোগ করছিল, এইটারেও সমালোচনা করে লিখছে যে এস্টেটিস্ট ইসলাম, দুনিয়াবি ইসলাম। আর এই 90-এর দশকে খালেদা জিয়া যখন তসলিমা নাসরিনে তাড়ালো, তসলিমা নাসরিনের উপরে তার প্রায় 10টা থেকে 20টা গবেষণা প্রবন্ধ আছে। আমার মনে হয় ওইটা দিয়েই সে প্রফেসরশিপ আপনার পাইছে। আর একটা হলো তালেবানাইজেশন, আপনার মিলিটেন্সি। তো তাদেরকেই আবার পাশে বসায় বলতেছে যে জামাতে ইসলাম হলো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ নিয়ামক, আর ইসলামের রাষ্ট্রধর্ম রাইখা আপনার ওদিকে সেকুলারিজম উঠাই দিয়া প্লুরালিজম তত্ত্ব নতুন করে নিয়ে আসছে। অথচ প্লুরালিজম শেখ হাসিনা অত্যন্ত যত্ন নিয়ে অলরেডি সংবিধানে কিন্তু লেখা রাখছে। তো এই কথা বলে আপনি দেখেন যে তার নিজেকে ডিফাই করে একজন মানুষ যে এইভাবে একটা দেশের সাথে প্রতারণা করলো, সামটাইমস আই ফিল ভেরি স্যাড ফর হিম। আপনি তাহলে মোহাম্মদ ইউনূসকে মানে বাদ দিচ্ছেন কিভাবে? মোহাম্মদ ইউনূস এলজিবিটিজি, তার শুধুমাত্র মৌখিকভাবে সমর্থক নন, উনি একজন সিগনেটরি। হ্যাঁ, এবং এখানে যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা এই ইস্যুতে কাজ করে, তাদের প্রত্যেকের সাথেই মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র রাউন্ড টেবিল, শুধুমাত্র কনফারেন্স না, এটা হচ্ছে আফ্রিকার একটা কান্ট্রি, যেখানে এটা নিয়ে একটা এলজিবিটি নিয়ে যেখানে সিগনেচার করলেন একাধিক নোবেল লরিয়েটের সাথে আছে, তার প্রোফাইলই আছে। হ্যাঁ, এবং আমরা জানি যে উনি আসলে ধর্ম বিশ্বাস করেন না, পালন করেন না, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা তার একান্ত তার ব্যক্তিগত চয়েস। কিন্তু সেই মানুষটা আজকে আসলে যাদের সাথে খেলছেন বা রাষ্ট্রটাকে যেই দিকে নিয়ে যাচ্ছেন, এটা খুবই দুঃখজনক। আলী রিয়াজের কথা বলেন, আপনি মোহাম্মদ ইউনূসের কথা বলেন, রেজওয়ানার কথাও যদি বলেন, আমরা কখনোই তাদেরকে ধর্মান্ধ মানুষ হিসেবে চিনি না,
বা ধর্মটাকে ধর্মকে বিক্রি করে ব্যবসা মানে পুঁজি বানিয়ে ব্যবসা করার মানুষ হিসেবে তাদেরকে চিনি না। আপনি যদি আনোয়ার মোহাম্মদের কথাও ধরেন, এই পর্যায়ে যদি যান, এর সাথে আর একটা যোগ করি রুমা আপা, এই যে শিরিন আপার কথা ধরেন, শিরিন হক তারাও তো ধরেন যে তাদের অবদানও এইভাবে সরকারকে নিয়ে এসছে। সে উইমেন রাইটস কমিশনের চেয়ার করলো, করে যে সম্পত্তি সমান টমান ইত্যাদি রিকমেন্ড করলো, কিন্তু সেটা জামাতিরা প্রতিরোধ করলো, হেফাজতিরা প্রতিরোধ করলো। এখন সে বলতেছে যে আমরা তো এই এখন কিছুই আমাদের সুপারিশ বাস্তবায়ন করতে পারছি না, এবং এখানে ঐকমত্য কমিশনে নারী প্রতিনিধিত্ব নেই, সুতরাং আমরা সরকারের আমাদের কথা শুনতেছে না। সামটাইমস আই ওয়ান্ডার, তাহলে তোমরা কি এতটুকুন বুঝতে পারো নাই যে তোমরা যে কথাগুলো বলছো সেই কথাগুলো আলটিমেটলি মৌলবাদীদেরকে বেনিফিট করবে? কেন বুঝবে না? ডলারের মুখ বন্ধ ছিল। আপনার মনে হয় না যে গীতিয়ারা এগুলো বোঝে না? গীতিয়ারা জানে না এগুলো? ডলারের মুখটা বন্ধ ছিল, সেই কারণে তারা কোনো কথা বলেনি এবং কথা বলবেও না। আচ্ছা, সরকার মানেনি, তাহলে তারপরে তারা কি কোনো আন্দোলন করেছে? তাদের কোনো মানববন্ধন দেখেছি? তাদের কোনো কনফারেন্স দেখেছি এ বিষয়ে কনসাস করার জন্য? এখন যে জামাতের আমির বলছে 5 ঘন্টা কর্মঘণ্টা থাকবে নারীদের, এবং বাকি যে 3 ঘন্টা প্রয়োজনে সেই সব প্রতিষ্ঠানগুলোকে বাকি 3 ঘন্টার জন্য পে করবে সরকার। না, আজকে বলছে যে আপনার আজকে আরো উন্নত খবর আছে আপনাদের জন্য, আপনারা যদি ঘরে থাকেন আপনাকে সম্মানিত করবে। ওই একই বক্তব্যে ওই একই দিনই বলেছে যে ঘরে থাকলে আপনি সম্মানিত করা হবে, এবং এরপরে বলা হবে যে মাহরাম ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না।